এক রাতের অন্ধকার রাস্তায় পড়ে থাকা একটা সাধারণ পার্স, এক গরিব যুবকের সামান্য সততা আর দুটো ভাঙা জীবনের মাঝে হঠাৎ জেগে ওঠা এক অচেনা আশা। যে পার্সটা কেউ তুলে নিতে পারত, সেই পার্সই একদিন দুটো অসম্পূর্ণ হৃদয়কে এক সূত্রে বেঁধে দিল। একটা ছোট্ট সিদ্ধান্ত একটা বড় ভাগ্য বদলে যাওয়ার গল্প। বন্ধুরা, এটা শুধু একটা পার্স ফেরত দেওয়ার কাহিনী নয়, এটা ইনসানিয়াতের, বিশ্বাসের আর এক ফোঁটা সততার জয়ের গল্প। চলো শুনে নাও রাস্তার ধারের পার্স যেদিন বদলে দিল দুটো জীবন। ছত্তিশগড়ের সোনগাঁও এলাকার কথা। সেখানে প্রায় ৩০ বছর বয়সী এক যুবক বাস করত, যার নাম অজয় ছিল। অজয়ের জীবন বাইরে থেকে দেখতে সম্পূর্ণ সাধারণ বলে মনে হতো, কিন্তু প্রকৃতপক্ষে তার জীবন ছিল অনেক কষ্ট এবং দুঃখে পরিপূর্ণ। সে তার ছোট্ট মেয়ে প্রিয়ার সঙ্গে একাকী বাস করত। তার মেয়ে তখন মাত্র ৫ বছরের ছিল, এবং সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কয়েক বছর আগে পর্যন্ত অজয়ের জীবনও অন্য সকলের মতোই সুখময় ছিল। তার একটি ছোট্ট পরিবার ছিল, সে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করত এবং ঘরে সবসময় হাসি খুশির পরিবেশ বিরাজ করত। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু পরিকল্পনা ছিল। একদিন হঠাৎ করে তার স্ত্রী তাকে এবং তার ছোট্ট মেয়েকে ছেড়ে অন্য এক পুরুষের সাথে চলে গিয়েছিল। সেই দিনের পর থেকে অজয়ের সমস্ত জীবন একেবারে বদলে গিয়েছিল। সেই ঘটনাটি অজয়কে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। তবে সে তার মেয়ের জন্য নিজেকে সংযত করে নিয়েছিল। সে স্থির সিদ্ধান্ত নিয়েছিল যে জীবনে যত বড় বাধাই আসুক না কেন, সে তার মেয়েকে কোনো কিছুর অভাব অনুভব করতে দেবে না। অজয় একটি ছোট ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করত। সকালে খুব তাড়াতাড়ি উঠে কাজে চলে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে তার মেয়ের সঙ্গে সময় কাটাত। কখনো কখনো সে নিজেই খাবার তৈরি করত, কখনো পাড়ার এক বৃদ্ধ মহিলা তার সাহায্য করে দিতেন। প্রিয়াও তার বাবাকে খুব ভালোবাসত। সে একজন বুদ্ধিমতী শিশু ছিল এবং প্রায়ই তার বাবার মনের কষ্ট অনুভব করে নিত। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল এবং অজয় তার জীবনকে কোনো মতে সামলে নিয়েছিল। একদিনের ঘটনা, অজয় তার এক আত্মীয়ের বাড়ি নবগড়ে গিয়েছিল। সেখানে একটি ছোট পারিবারিক অনুষ্ঠান ছিল। সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান শেষ হয়েছিল এবং রাত হওয়ার আগেই সে নিজের গ্রামে ফিরে আসার জন্য রওনা হয়েছিল। সে তার পুরনো মোটরসাইকেলে ধীরে ধীরে গ্রামের দিকে যাচ্ছিল। রাস্তাটি বেশ শান্ত ছিল এবং রাস্তার দুই পাশে শুধু ক্ষেতের পর ক্ষেত দেখা যাচ্ছিল। তখন হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ধারে একটি জিনিসের ওপর। সেটি ছিল এক মহিলার পার্স। প্রথমে অজয় সেটি দেখে উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল হয়তো কারো পড়ে যাওয়া জিনিস হবে এবং কেউ এসে নিয়ে যাবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার মনে একটি চিন্তা উদয় হয়েছিল। সে ভেবেছিল যে হয়তো সেই পার্সে কারো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা টাকা আছে। যদি কোনো দরিদ্র মহিলার পার্স হয় তবে তিনি বেশ বিপদে পড়তে পারেন। এই চিন্তা করে সে তাড়াতাড়ি বাইক ঘুরিয়ে আবার সেই জায়গায় ফিরে এসেছিল। সে বাইক থেকে নেমে মাটিতে পড়ে থাকা সেই পার্সটি তুলে নিয়েছিল। পার্সটি দেখেই বোঝা যাচ্ছিল যে সেটি কোনো মহিলার। সেটি খুব দামি ছিল না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অজয় চারদিকে তাকিয়ে দেখেছিল যে হয়তো কেউ আশেপাশে তার পার্স খুঁজছে, কিন্তু সেখানে দূর দূর পর্যন্ত কেউ দেখা যাচ্ছিল না। এখন তার মনে কিছুটা দ্বিধা তৈরি হয়েছিল। কয়েক মুহূর্ত সে পার্সটি হাতে ধরে দাঁড়িয়েছিল। তারপর সে ধীরে ধীরে পার্সটি খুলে ফেলেছিল। পার্সের ভিতরে খুব বেশি কিছু ছিল না। সেখানে কয়েকটি কাগজ রাখা ছিল, ৩০০ টাকা ছিল এবং একটি ছোট ছবি রাখা ছিল। অজয়ের দৃষ্টি যেই সেই ছবির ওপর পড়েছিল, সে কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। ছবিতে এক মহিলা ছিলেন। সেই মহিলার মুখে একটি হালকা হাসি ছিল এবং তিনি দেখতে বেশ সুন্দরী বলে মনে হচ্ছিল। ছবিতে তিনি সাজগোজ করে এবং খুব আনন্দিত দেখাচ্ছিলেন। অজয় কয়েক সেকেন্ড ধরে সেই ছবিটি দেখতে থেকে গিয়েছিল। তারপর সে বাকি কাগজগুলো মনোযোগ দিয়ে পরীক্ষা করেছিল। সেই কাগজগুলোর মধ্যে আরেকটি ছোট কাগজ ছিল যাতে একটি মোবাইল নম্বর লেখা ছিল। এখন অজয় চিন্তায় পড়ে গিয়েছিল। সে মনে মনে ভেবেছিল, পার্সে তো মাত্র ৩০০ টাকাই আছে। যদি আমি এটাকে এখানে ফেলে রেখে যাই তাহলে হয়তো অন্য কেউ তুলে নিয়ে যাবে। কিন্তু যদি এই নম্বরে ফোন করে দিই তাহলে পার্সটি তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে যেতে পারে। কিন্তু পরক্ষণেই তার মনে আরেকটি চিন্তা এসেছিল। সে ভেবেছিল, কে জানে কে হবেন তিনি, অকারণে ঝামেলায় জড়িয়ে কী লাভ। সে কয়েক মুহূর্তে এই দ্বন্দ্বে দাঁড়িয়েছিল। তারপর সে আবার একবার সেই ছবিটি দেখেছিল। মহিলার হাস্যোজ্জ্বল ছবি তার সামনে ছিল। অজয় গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং তার মুখে একটি হালকা হাসি ফুটে উঠেছিল।
সে ভেবেছিল অন্তত চেষ্টা তো করা উচিত। যদি এই পার্স কোনো অভাবী মহিলার হয় তাহলে তিনি নিশ্চয়ই খুশি হবেন। এই চিন্তা করে সে তার পকেট থেকে মোবাইল ফোন বের করেছিল। সে ধীরে ধীরে সেই কাগজে লেখা নম্বরটি তার ফোনে ডায়াল করেছিল। ফোনটি কয়েক সেকেন্ড ধরে বাজছিল। অজয়ের মনে সামান্য উদ্বেগ এবং কৌতূহল দুটোই ছিল। তারপর হঠাৎ ফোনের অপর প্রান্ত থেকে এক মহিলার কণ্ঠস্বর শোনা গিয়েছিল। হ্যালো, কে বলছেন? অজয় একটু সামলে উত্তর দিয়েছিল, নমস্কার, আপনার কি কোনো পার্স হারিয়ে গিয়েছে? অপর প্রান্ত থেকে কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা ছিল। তারপর মহিলার কণ্ঠস্বর কিছুটা উদ্বিগ্ন হয়ে শোনা গিয়েছিল, হ্যাঁ, আমার পার্স হারিয়ে গিয়েছে। আপনি এটি কোথায় পেয়েছেন? অজয় ধীরে ধীরে বলেছিল, আমি রাস্তার ধারে পেয়েছিলাম, এখন এটি আমার কাছে নিরাপদে আছে। মহিলার স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তারপর তিনি বলেছিলেন, সেই পার্সে খুব বেশি কিছু নেই, শুধু এক ডক্টরের প্রেসক্রিপশন আছে যা আমার জন্য খুব জরুরি। আপনি চাইলে সেই প্রেসক্রিপশনটি আমাকে দিতে পারেন। অজয় তাড়াতাড়ি বলেছিল, না, পুরো পার্সটি আপনাকে ফিরিয়ে দেব। কারো জিনিস নিজের কাছে রাখা আমার ঠিক মনে হয় না। কয়েক মুহূর্তের জন্য ফোনে আবার নীরবতা নেমে এসেছিল। তারপর মহিলা বলেছিলেন, আমি 10 দিন পর সেই এলাকায় ডাক্তার দেখাতে আসব। আপনি চাইলে সেখানেই দেখা করে পার্সটি দিয়ে দিতে পারেন। অজয় বিনা দ্বিধায় তাড়াতাড়ি বলেছিল, ঠিক আছে, আমি সেখানে দেখা করব। ফোন কেটে গিয়েছিল, কিন্তু ফোন কাটার পরেও অজয়ের মনে এক অদ্ভুত চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল, কারণ এখন তার সেই দিনের অপেক্ষা ছিল যখন সে প্রথমবার সেই মহিলাকে সামনাসামনি দেখতে পাবেন। খয়ের বন্ধুরা ফোন কাটার পর অজয় কিছুক্ষণ সেই রাস্তাতেই দাঁড়িয়েছিল। তার হাতে তখনও সেই পার্সটি ছিল এবং তার মনে অদ্ভুত এক উত্তেজনা চলছিল। সে ধীরে ধীরে পার্সটি বন্ধ করে বাইকের ডিক্কিতে নিরাপদে রেখে দিয়েছিল। তারপর সে তার বাইক চালু করে গ্রামের দিকে রওনা হয়েছিল। কিন্তু পুরো পথে তার মন বারবার সেই ছবির দিকেই চলে যাচ্ছিল। তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে কেন তিনি সেই মহিলা সম্পর্কে এত বেশি ভাবছেন। হয়তো এই জন্য যে অনেক দিন পর তার জীবনে কোনো নতুন ঘটনা ঘটেছিল, নয়তো তার জীবন তো প্রতিদিন একই রকমভাবে কাটত। বাড়ি পৌঁছতেই তার ছোট মেয়ে প্রিয়া দরজায় দৌড়ে এসে বলেছিল, বাবা, আপনি এসে গেছেন। অজয় হাসতে হাসতে তাকে কোলে তুলে নিয়েছিল। তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন এবং সেই মুহূর্তে তার সব ক্লান্তি দূর হয়ে যেত। কিছুক্ষণ পর তিনি মেয়ের জন্য খাবার তৈরি করেছিলেন এবং দুজনে একসাথে বসে খেয়েছিলেন। কিন্তু সেই রাতেও তার মাথায় বারবার সেই একই কথা ঘুরপাক খাচ্ছিল। তিনি বারবার ভাবতেন যে আসলে সেই মহিলা কেমন হবেন। তিনি কি সত্যিই ছবিতে যতটা আনন্দময় দেখাচ্ছিলেন ততটাই প্রফুল্লচিত্ত হবেন, নাকি তার জীবনেও কোনো কষ্ট আছে? ধীরে ধীরে রাত কেটে গিয়েছিল। পরের দিন সকালে আবার সেই দৈনন্দিন জীবন শুরু হয়ে গিয়েছিল। অজয় কাজে চলে গিয়েছিলেন এবং সারা দিন ট্রান্সপোর্ট কোম্পানিতে ব্যস্ত থেকেছিলেন। কিন্তু কাজ করার সময়ও মাঝে মাঝে তাকে সেই পার্সের কথা মনে পড়ে যেত। সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরেছিলেন তখন ডিক্কি খুলে পার্সটি আবার গেঁথে নিয়েছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন যে সবকিছু ঠিকঠাক রাখা আছে। তারপর পার্সটি আবার রেখে দিয়েছিলেন। এভাবে ধীরে ধীরে দিন কেটে যেতে লাগল। অজয় তার দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকতেন, কিন্তু তার মনে কোথাও না কোথাও সেই দিনটির গণনাও চলছিল যখন তাকে সেই মহিলার সাথে দেখা করতে হবে। অবশেষে চোখের পলকে 10 দিন কেটে গিয়েছিল। সেই দিন সকাল থেকেই অজয় কিছুটা ভিন্ন অনুভব করছিলেন। তিনি কাজে গিয়েছিলেন, কিন্তু তার মন বারবার ঘড়ির দিকে চলে যাচ্ছিল। তার সন্ধ্যার অপেক্ষা ছিল, কারণ সেই দিনই সেই মহিলা ডাক্তারের কাছে আসবেন। সন্ধ্যা হতেই তিনি তাড়াতাড়ি তার কাজ শেষ করে বাইক নিয়ে সেই জায়গায় পৌঁছে গিয়েছিলেন যেখানে দেখা করার সিদ্ধান্ত হয়েছিল। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। আশেপাশে লোকজন আসা যাওয়া করছিল, কিন্তু তার মন শুধু এই চিন্তায় ছিল যে সেই মহিলা কখন আসবেন। প্রায় আধ ঘন্টা পর তিনি দূর থেকে এক মহিলাকে আসতে দেখেছিলেন। তিনি ধীরে ধীরে হেঁটে আসছিলেন এবং তার পোশাক খুব সাধারণ ছিল। তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। যতই সেই মহিলা কাছে আসছিলেন, অজয় বুঝতে পেরেছিলেন যে এই সেই মহিলা যার ছবি পার্সে ছিল। কিন্তু তাকে দেখে তিনি কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন। ছবিতে সেই মহিলা খুব সাজগোজ করা এবং আনন্দিত দেখাচ্ছিলেন, কিন্তু সামনে দাঁড়ানো মহিলা একদম ভিন্ন মনে হচ্ছিলেন। তার মুখে হাসির পরিবর্তে ক্লান্তি এবং বিষাদ ছিল। সেই মহিলা অজয়ের সামনে এসে থেমে গিয়েছিলেন এবং ধীরে ধীরে বলেছিলেন, আপনি কি অজয়? অজয় মাথা নেড়ে হ্যাঁ বলেছিলেন এবং পকেট থেকে পার্স বের করে তার দিকে এগিয়ে দিয়েছিলেন। মহিলা পার্সটি নিয়ে খুলে দেখেছিলেন। ভিতরে সবকিছু অটুট দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তারপর তিনি হালকা হাসি নিয়ে বলেছিলেন,
অনেক অনেক ধন্যবাদ। যদি এই পার্স না পেতাম তাহলে আমার অনেক সমস্যা হয়ে যেত। অজয় হেসে বলেছিলেন, কোনো ব্যাপার না, এটি তো আমার কর্তব্য ছিল। মহিলা তার পার্স সামলে নিয়ে বলেছিলেন, আমার নাম নিশা। অজয় উত্তর দিয়েছিলেন, আমার নাম অজয়। কয়েক মুহূর্তের জন্য দুজনের মধ্যে নীরবতা নেমে এসেছিল। নিশা হয়তো তাড়াতাড়ি ফিরে যেতে চাইছিলেন, কারণ তার মুখে তাড়াহুড়ো স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বলেছিলেন, আচ্ছা আমি এখন চলে যাই। অজয় তাড়াতাড়ি বলেছিলেন, যদি আপনার তাড়া না থাকে তাহলে একসাথে এক কাপ চা খেয়ে নেওয়া যাক। নিশা প্রথমে অস্বীকার করতে চেয়েছিলেন, কিন্তু অজয়ের সরলতা দেখে তিনি বেশি অস্বীকার করতে পারেননি। তিনি নিচু স্বরে বলেছিলেন, ঠিক আছে, কিছুক্ষণ বসা যেতে পারে। এরপর অজয় তাকে তার বাইকে বসিয়ে কাছের একটি ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলেন। রেস্টুরেন্ট দেখে নিশা কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন, কারণ তিনি এমন বড় রেস্টুরেন্টে আগে কখনো যাননি। কিন্তু অজয় তাকে আরাম করে বসতে বলেছিলেন এবং ওয়েটারকে ডেকে চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে চা এসে গিয়েছিল এবং দুজনে ধীরে ধীরে কথা বলতে শুরু করেছিলেন। কথায় কথায় তাদের একে অপরের জীবন সম্পর্কে জানা হয়ে গিয়েছিল। অজয় বলেছিলেন যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং এখন তিনি তার মেয়ের সাথে একা থাকেন। নিশাও বলেছিলেন যে তার স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে এবং তিনি তার মেয়ের সাথে তার বাবা মায়ের বাড়িতে থাকেন। দুজনের কথা শুনে মনে হচ্ছিল যেন দুজনের জীবনে দুঃখ প্রায় একই রকম। হয়তো এই কারণেই কিছুক্ষণের মধ্যে দুজনের মধ্যে এক অদ্ভুত আত্মীয়তা অনুভূত হতে শুরু করেছিল। চা শেষ হওয়ার পর অজয় দেখেছিলেন যে নিশা তাড়াতাড়ি যাওয়ার কথা বলছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে হয়তো তার কাছে বেশি টাকা নেই এবং তিনি বেশিক্ষণ থাকতে চান না। তখন অজয় তাকে বলেছিলেন, চলুন আগে ডাক্তারের কাছে যাই, আপনার ওষুধও নিয়ে নেওয়া যাক। নিশা অস্বীকার করেছিলেন, কিন্তু অজয় জেদ ধরেছিলেন। অবশেষে তিনি রাজি হয়েছিলেন এবং দুজনে ডাক্তারের কাছে চলে গিয়েছিলেন। ওষুধ নেওয়ার পর যখন নিশা ফিরে যেতে শুরু করেছিলেন, তখন অজয় বলেছিলেন, আপনার গ্রাম এখান থেকে অনেক দূর, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। নিশা কিছুটা ইতস্তত করেছিলেন, কিন্তু তারপর তিনি সম্মতি দিয়েছিলেন। দুজনে বাইকে চড়ে গ্রামের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু গ্রামের কাছে পৌঁছে অজয় বাইক থামিয়ে দিয়েছিলেন, কারণ তিনি চাননি যে তার কারণে নিশার বদনাম হয়। নিশাও বুঝতে পেরেছিলেন যে তিনি এমন কেন করেছেন। গ্রামে লোকজন ছোট ছোট বিষয়কেও বড় করে তোলে এবং তারপর নানা রকম গুজব শুরু হয়। তাই তিনি নিজেও চেয়েছিলেন যে গ্রামের ভিতরে যাওয়ার আগেই নেমে যান। নিশা বাইক থেকে নেমে গিয়েছিলেন এবং হালকা হাসি নিয়ে বলেছিলেন, ধন্যবাদ, যদি আপনি গ্রামের ভিতর পর্যন্ত আসতেন তাহলে লোকজন অকারণে গুজব ছড়াতে শুরু করত। অজয়ও হেসে মাথা নেড়ে বলেছিলেন, আমারও তাই মনে হয়েছিল যে আপনাকে এখানেই নামিয়ে দেওয়া ভালো হবে। নিশা যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিলেন যে তখন অজয় তাকে ডেকেছিলেন, নিশা, 1 মিনিট। নিশা থেমে গিয়েছিলেন এবং পিছনে ফিরে তাকিয়েছিলেন। অজয় বাইকের ডিক্কি খুলে তার থেকে একটি ছোট থলে বের করেছিলেন। সেই থলে ফল দিয়ে ভর্তি ছিল। অজয় সেই থলেটি নিশার দিকে এগিয়ে দিয়ে বলেছিলেন, এটি আপনার মেয়ের জন্য নিয়ে যান, শিশুরা ফল খুব পছন্দ করে। নিশা এটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ধীরে ধীরে বলেছিলেন, না, এর প্রয়োজন নেই, আপনি তো আগেই আমার অনেক সাহায্য করেছেন। কিন্তু অজয় হেসে বলেছিলেন, এতে সাহায্যের কোনো ব্যাপার নেই, আমারও একটি মেয়ে আছে, তাই আমি বুঝতে পারি শিশুরা কোনো জিনিসের অপেক্ষা কেমন করে। নিশা কয়েক মুহূর্ত চুপ করেছিলেন, হয়তো তিনি বুঝতে পারছিলেন না কি বলবেন। অবশেষে তিনি থলেটি থেকে কয়েকটি ফল বের করে নিয়েছিলেন এবং বাকি ফলগুলো অজয়কে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এতগুলো ফল আমি নিতে পারবো না, অর্ধেক আপনি আপনার মেয়ের জন্য নিয়ে যান। অজয় কিছু বলেননি, শুধু হালকা হেসে দিয়েছিলেন। এরপর নিশা ধীরে ধীরে বলেছিলেন, আচ্ছা, এখন আমি চলে যাই। অজয় মাথা নেড়ে বাইক চালু করেছিলেন। নিশা গ্রামের দিকে হাঁটতে শুরু করেছিলেন এবং কিছুক্ষণ পর তার ছায়া অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। কিন্তু সেই দিন দুজনের হৃদয়ে কিছু অদ্ভুত অনুভূতি জেগে উঠেছিল। অজয় যখন বাড়ি পৌঁছেছিলেন তখন তার মেয়ে প্রিয়া দৌড়ে তার কাছে এসেছিল। তিনি খুশি হয়ে ফলের থলেটি দেখে বলেছিল, বাবা, এই ফল আমার জন্য এনেছেন? অজয় হেসে বলেছিলেন, তোমার জন্যই। প্রিয়া খুব খুশি হয়ে গিয়েছিল এবং আনন্দের সাথে ফল খেতে শুরু করেছিল। কিন্তু সেই রাতে অজয়ের ঘুম আসছিল না। তিনি বারবার নিশার কথা ভাবছিলেন। তার সরলতা, তার কথাবার্তা এবং তার দুঃখ তাকে বারবার মনে পড়ছিল। অন্যদিকে নিশার অবস্থাও কিছু ভিন্ন ছিল না। যখন তিনি বাড়ি পৌঁছেছিলেন তখন তার মা দরজা খুলে বলেছিলেন, মেয়ে, তুমি এসে গেছ? নিশা চুপচাপ ভিতরে এসে তার মেয়েকে ফল দিয়ে দিয়েছিলেন। ছোট শিশুটি আনন্দে লাফিয়ে উঠেছিল। কিন্তু তখন তার মা এমন একটি কথা বলে দিয়েছিলেন যা নিশাকে হঠাৎ চমকে দিয়েছিল। তার মা বলেছিলেন,
মেয়ে, মনে আছে তো 3 দিন পর তোমার বিয়ে। এটি শুনে দিশা কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গিয়েছিলেন। আসলে তার বাবা মা তার বিয়ে একজন পুরুষের সাথে ঠিক করে দিয়েছিলেন। সেই পুরুষ বয়সে তার চেয়ে বড় ছিলেন এবং তার আগে থেকেই 2টি সন্তান ছিল। নিশা এই বিয়ে নিজের ইচ্ছায় করছিলেন না, তিনি শুধু তার বাবা মায়ের অসহায়তা বুঝে চুপ করেছিলেন। কিন্তু আজ যখন তিনি অজয়ের সাথে দেখা করে এসেছিলেন, তখন তার মনে এক নতুন প্রশ্ন জেগে উঠেছিল। সত্যি কি তার জীবন সেই পুরুষের সাথে কাটাতে হবে যাকে তিনি পছন্দই করেন না? সন্ধ্যা ধীরে ধীরে রাতে পরিণত হয়েছিল, কিন্তু নিশার মনে চলতে থাকা প্রশ্নগুলো শেষ হচ্ছিল না। অবশেষে তিনি সাহস করে তার মোবাইল তুলে অজয়ের নম্বর ডায়াল করেছিলেন। ফোন বাজতেই অজয় তাড়াতাড়ি ফোন তুলে নিয়েছিলেন এবং বলেছিলেন, হ্যালো নিশা, তুমি ঠিকমতো বাড়ি পৌঁছেছ? নিশা ধীরে ধীরে বলেছিলেন, হ্যাঁ, আমি ঠিকমতো পৌঁছেছি, কিন্তু আমি তোমার সাথে একটি জরুরি কথা বলতে চাই। তার কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল। অজয়েরও মনে হয়েছিল নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। তিনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছে, সব কিছু ঠিক আছে তো? নিশা কয়েক মুহূর্ত চুপ করেছিলেন, তারপর ধীরে ধীরে বলেছিলেন, 3 দিন পর আমার বিয়ে হবে। এটি শুনে অজয় কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গিয়েছিলেন। তার হৃদয় যেন হঠাৎ একটি আঘাত লেগেছিল, কিন্তু তিনি তার অনুভূতি লুকিয়ে শান্ত কণ্ঠে বলেছিলেন, যদি বিয়ে হচ্ছে তাহলে এতে খারাপ কি? তোমার একটা সহায়তা মিলে যাবে। নিশা ধীরে ধীরে বলেছিলেন, ব্যাপারটা তেমন নয়, সেই পুরুষ মদ্যপান করেন এবং আমি তার সাথে বিয়ে করতে চাই না। ফোনের অপর প্রান্তে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এসেছিল। তারপর নিশা সাহস করে সেই কথাটি বলে দিয়েছিলেন যা তার হৃদয়ে লুকানো ছিল। তিনি বলেছিলেন, সত্যি বলতে গেলে আমি আরেকজনকে পছন্দ করতে শুরু করেছি। অজয় কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, কে সে? কয়েক সেকেন্ডের নীরবতার পর নিশা ধীরে ধীরে বলেছিলেন, সে আর কেউ নয়, তুমি। নিশার মুখ থেকে এই কথা শুনে কয়েক মুহূর্তের জন্য অজয় একদম চুপ হয়ে গিয়েছিলেন। তিনি আশা করেননি যে নিশা এত সরাসরি তার হৃদয়ের কথা বলে দেবেন। ফোনের অপর প্রান্তে কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করছিল। দুজনেই বুঝতে পারছিলেন না যে পরবর্তীতে কি বলবেন। অজয়ের হৃদয়েও নিশার জন্য এক আত্মীয়তা তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এত বড় সিদ্ধান্ত হঠাৎ নিতে কিছুটা ভয় পাচ্ছিলেন। কয়েক মুহূর্ত পর তিনি ধীরে ধীরে বলেছিলেন, নিশা, যদি তোমার মনে আমার জন্য এমন অনুভূতি থাকে, তাহলে আমিও সত্যি লুকাবো না, তোমাকে আমারও ভালো লাগে। কিন্তু বিয়ে কোনো ছোট ব্যাপার নয়, এতে পরিবারের সম্মতিও প্রয়োজন। নিশার কণ্ঠস্বর কিছুটা আবেগপূর্ণ হয়ে উঠেছিল। তিনি বলেছিলেন, আমি জানি, তাই তো তোমাকে সবকিছু বলে দিয়েছি। যদি তুমি চাও তাহলে আমার বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বলতে পারো। যদি তাদের তোমাকে পছন্দ হয় তাহলে হয়তো আমার জীবন বদলে যেতে পারে। অজয় কিছুক্ষণ চিন্তা করেছিলেন, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলেছিলেন, ঠিক আছে নিশা, আমি কালই তোমার বাড়িতে যাব এবং তোমার বাবা মায়ের সাথে খোলাখুলি কথা বলবো। যদি তাদের আমার ওপর আস্থা হয় তাহলে আমি তোমাকে কখনো দুঃখ দেব না। ফোন কেটে গিয়েছিল, কিন্তু সেই রাতে দুজনের ঘুম যেন কোথায় হারিয়ে গিয়েছিল। নিশার হৃদয়ে আশা এবং ভয় দুটোই ছিল। অন্যদিকে অজয়ও তার জীবন নিয়ে চিন্তা করছিলেন। তাকে তার ছোট মেয়ে প্রিয়ার কথাও মনে পড়ছিল। তিনি ভাবছিলেন যে যদি নিশা তার জীবনে আসেন তাহলে হয়তো প্রিয়াকে একজন মায়ের ভালোবাসাও মিলবে। পরের দিন সকালে অজয় তাড়াতাড়ি উঠে গিয়েছিলেন। তিনি তার মেয়েকে পাড়ার বৃদ্ধ মহিলার কাছে রেখে দিয়েছিলেন যাতে কয়েক ঘন্টা তার দেখভাল করা যায়। তারপর তিনি তার বাইক নিয়ে নিশার গ্রামের দিকে রওনা হয়েছিলেন। পথে তার মনে নানা রকম চিন্তা আসছিল। তিনি ভাবছিলেন যে নিশার বাবা মা তার কথা কিভাবে নেবেন। কিছুক্ষণ পর তিনি নিশার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। বাড়িটি সাধারণ ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। নিশা দরজা খুলে অজয়কে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। তারপর তিনি তাকে ভিতরে বসতে বলেছিলেন। কিছুক্ষণের মধ্যে তার বাবা মাও সেখানে এসে পড়েছিলেন। নিশার বাবা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তুমি কে এবং এখানে কোন কাজে এসেছ? অজয় সম্মানের সাথে মাথা নত করে বলেছিলেন, আমার নাম অজয়, আমি কাছের কৃষ্ণপুর গ্রামে থাকি। আমি আপনাদের সাথে একটি জরুরি কথা বলতে এসেছি। এরপর তিনি কোনো দ্বিধা ছাড়াই তার পুরো কাহিনী বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার একটি ছোট মেয়ে আছে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং এখন তিনি কঠোর পরিশ্রম করে মেয়েকে লালন পালন করছেন। তিনি স্পষ্ট ভাষায় এটাও বলেছিলেন যে তিনি নিশাকে পছন্দ করেন এবং যদি তাদের বাবা মায়ের কোনো আপত্তি না থাকে তাহলে তিনি নিশার সাথে বিয়ে করতে চান। ঘরে কয়েক মুহূর্ত সম্পূর্ণ নীরবতা নেমে এসেছিল। নিশার বাবা মা একে অপরের দিকে তাকাতে শুরু করেছিলেন। হয়তো তাদের আশা ছিল না যে কোনো যুবক এত সততার সাথে তার কথা বলবে। কিছুক্ষণ পর নিশার বাবা ধীরে ধীরে বলেছিলেন, বাবা,
আমরা আমাদের মেয়ের বিয়ে এজন্যই করতে চাইছিলাম, কারণ আমাদের ভয় ছিল যে আমাদের পর তার সহায়তা কে হবে। যদি তুমি সত্যিই তাকে সম্মান এবং সহায়তা দিতে পারো, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে। এটি শুনে নিশার চোখে জল এসে গিয়েছিল। তিনি তার বাবা মায়ের দিকে তাকিয়েছিলেন এবং তারপর অজয়ের দিকে। সেই মুহূর্তে তার মনে হয়েছিল যেন তার জীবনের সবচেয়ে বড় চিন্তা দূর হয়ে গিয়েছে। কয়েকদিন পর গ্রামের মন্দিরে খুব সাদামাটাভাবে অজয় এবং নিশার বিয়ে হয়ে গিয়েছিল। দুজনে মিলে এক নতুন জীবন শুরু করেছিলেন। এখন তাদের ঘরে 2টি ছোট মেয়ে ছিল এবং 2 মেয়ে একসাথে খেলা করত। ঘরে আবার হাসিখুশির শব্দ শোনা যেতে শুরু করেছিল। কখনো কখনো অজয় এবং নিশা সেই দিনটির কথা স্মরণ করতেন যখন রাস্তার ধারে পড়ে থাকা সেই পার্স অজয়ের হাতে এসেছিল। যদি সেই দিন সেই পার্স না পেতেন তাহলে হয়তো তাদের জীবন কখনো একে অপরের সাথে যুক্ত হতো না। একটি ছোট্ট সততা 2টি ভাঙা হৃদয়কে মিলিয়ে এক নতুন পরিবার গড়ে তুলেছিল। বন্ধুরা, কখনো কখনো জীবনে করা একটি ছোট ভালো কাজও কারো পুরো ভাগ্য বদলে দিতে পারে। অজয় শুধু সততা দেখিয়ে একটি হারানো পার্স ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই একটি সঠিক সিদ্ধান্ত 2টি ভাঙা মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। যখন মানুষের হৃদয় পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সত্য হয়, তখন জীবনও কোনো না কোনো মোড়ে তার সাথে থাকে। কিন্তু এখন আপনারা বলুন, যদি সেই দিন অজয় পার্সটি তুলে চুপচাপ নিজের কাছে রেখে দিতেন, তাহলে কি নিশার জীবন কখনো বদলাত? এবং কি নিশা এত অল্প সময়ে অজয়ের ওপর বিশ্বাস করে তার হৃদয়ের কথা বলে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি তাকে আরেকটু সময় নেওয়া উচিত ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন, এবং যদি গল্পটি হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি কাহিনীর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন,